আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশ সংবাদে, সঙ্গে আছি বিপাশা মজুমদার। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে বিএনপির গণ অনশন, বিভিন্ন স্থানে পুলিশের বাধা। সোমবার সারা দেশে সমাবেশ, দাবি আদায়ে কঠোর অবরোধের হুঁশিয়ারি মির্জা ফখরুলের। বিদেশি ডাক্তার এনে খালেদা জিয়ার চিকিৎসায় বাধা দেবে না সরকার, বলেছেন আইনমন্ত্রী। ষড়যন্ত্র মোকাবেলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর। প্রধানমন্ত্রীর কাছে রিভিউ আবেদন করবেন গাজীপুরের মেয়র, তার মেয়র পদ থাকবে কিনা আইন দেখে পদক্ষেপ নেওয়া হবে, জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী। দীর্ঘ 19 মাস পর করোনায় মৃত্যুহীন একটি দিন, টিকার সুফল, বললেন স্বাস্থ্যমন্ত্রী। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি নেতাদের অভিযোগ, আইনগতভাবে কোনো বাধা নেই। সরকারের প্রতিহিংসার কারণে বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানো হচ্ছে না। আর বিএনপির মহাসচিব বললেন, সরকার চাইলেই বেগম জিয়াকে বিদেশে পাঠাতে পারে। বেগম জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে বিদেশে না পাঠালে যে আন্দোলন হবে, তাতে সরকারকে গদিচ্যুত করা হবে। বিদেশে চিকিৎসা এবং বেগম জিয়ার মুক্তির দাবিতে 22 নভেম্বর সোমবার ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচির ঘোষণা করেন তিনি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ অনশন কর্মসূচি পালন করে বিএনপি। সকাল 9টা থেকে শুরু হওয়া গণ অনশন কর্মসূচি চলে বিকেল 4টা পর্যন্ত। 7 ঘন্টার অনশন কর্মসূচিতে যোগ দেন ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ বিএনপির নেতাকর্মী, দলের কেন্দ্রীয় নেতারা সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গণ অনশন কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নেতারা। 406 ধারায় সরকারের ক্ষমতা আছে। সরকার ইচ্ছা করলে সাধারণ বিধি দ্বারা কিংবা বিশেষ বিধি দ্বারা যে কোনো ব্যক্তির মুক্তি, তার সাজা স্থগিতের ক্ষমতা 401 ধারার 6 উপধারায় সেটা বর্ণনা করা আছে। সুতরাং আইনের ব্যাখ্যা দিয়ে সরকারের পক্ষ থেকে, আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংসদে যে সমস্ত ব্যাখ্যা দেওয়া হচ্ছে, সেটি সম্পূর্ণ আইনের অপব্যাখ্যা ছাড়া কিছু নয়। আমি কি সরকারের কাছে জানতে পারি সংবিধানের কোন আর্টিকেলে, কোন চ্যাপ্টারে, কত পৃষ্ঠা? কোনো রাজনৈতিক মন্ত্রীকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো যাবে না, এই কথাটা আমি জানতে চাই। তারা বেগম জিয়াকে ভয় পায়। তারা জানে উনি যদি প্রকাশ্যে জনগণের সামনে কথা বলতে পারেন, তাহলে সেই কথায় মানুষ নড়ে চড়ে রাজপথ কাঁপিয়ে দেবে। বেগম জিয়ার পরিবারের আবেদন বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। অবিলম্বে তাকে বিদেশে নিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করা প্রয়োজন, কিন্তু সরকার মিথ্যা অজুহাত দেখিয়ে তাকে সেই অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে। আইনের প্রবণতা নেই। আজকে প্রধানমন্ত্রী এই রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাদের নেত্রী আজকে হাসপাতালে মৃত্যুর সাথে বান্ধা করছেন। রাজনৈতিক প্রতিহিংসা, রাজনৈতিক নোংরামি পরিহার করে আমাদের নেত্রী বিদেশে গিয়ে উন্নত চিকিৎসা নেওয়ার জন্য সে বাধা বিচারে অপসারণ করুন। মাঠ বলে দিবে কখন কি করতে হবে, আপনারা তাই করবেন। সব সময় নেতারা নির্দেশ দেওয়ার সময় নাও পেতে পারে। গণ অনশনে বিএনপির মহাসচিব জানান, বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন তার যে সমস্ত অসুখ, সেগুলোর একসাথে চিকিৎসা দেশে নেই। এ কারণে তাকে বিদেশে নিয়ে অ্যাডভান্স সেন্টারে চিকিৎসা করাতে হবে। 401 ধারায় এই সরকারের সম্পূর্ণ অধিকার আছে এবং এদের দায়িত্ব যেটা যে কোনো নির্দেশ দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করতে পারে। এই গণ অনশন থেকে আমরা বলে দিতে চাই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে তাকে বিদেশে চিকিৎসায় পাঠানোর ব্যবস্থা করুন। আর তা না হলে এই যে আজকে আন্দোলন শুরু হলো গণ অনশনের মধ্য দিয়ে, এই আন্দোলন আপনাকে আমরা গদিচ্যুত করবে। আমাদের জীবন মরণের সমস্যা, আমাদের মা ও মাটি বলতে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবশ্যই আমাদের মুক্ত করতে হবে।
তারপরে যে কোনো ত্যাগ স্বীকার করতে আমরা সবাই প্রস্তুত আছি। আসুন আমরা সবাই আজকে দুই হাত ধরে শপথ গ্রহণ করি, দেশনেত্রীর মুক্তি এবং দেশনেত্রীকে তার চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করা না পর্যন্ত আমরা কোনদিন ঘরে ফিরে যাব না। বিকেল 4টায় মির্জা ফখরুলকে পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে রাজধানীর বাইরেও বিভিন্ন জায়গায় গণ অনশন করেছেন বিএনপি নেতাকর্মীরা। খুলনায় কর্মসূচিতে বাধা দেয় পুলিশ, অবরুদ্ধ করে রাখা হয় দলের কার্যালয়। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে খুলনায় বিএনপির কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। ব্যারিকেড দেওয়া হয় শহরের গুরুত্বপূর্ণ সড়কে। জেলা বিএনপির কার্যালয়ের সামনে অনশন কর্মসূচি থাকলেও পুলিশের বাধায় কার্যালয়ের ভেতরে এ কর্মসূচি পালন করেন তারা। কেন্দ্র ঘোষিত গণ অনশন কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। মহানগরীর নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে এ কর্মসূচিতে বক্তারা বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে সরকারের প্রতি দাবি জানান। সিলেট মহানগর বিএনপি সকাল 9টা থেকে নগরীর চৌহাট্টার কেন্দ্রীয় শহীদ মিনারে গণ অনশন কর্মসূচি শুরু করে। এতে বক্তারা বলেন, সকল দাবি উপেক্ষা করে সরকার খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করছে। রাজশাহী নগরীর মালোপাড়ায় ভুবনমোহন পার্কে গণ অনশন কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এতে বক্তারা বলেন, বিদেশে চিকিৎসার সুযোগ না দিলে রাজপথের আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে। রংপুরে দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচিতে জেলা ও মহানগর বিএনপি সহ দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। নাটোরে দলের অস্থায়ী কার্যালয়ের সামনে গণ অনশন করে জেলা বিএনপি। এতে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার কিছু হলে দায় সরকারকেই নিতে হবে। খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ের সামনে গণ অনশন কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সরকারের প্রতিহিংসার শিকার। বিনা চিকিৎসায় তাকে হত্যার ষড়যন্ত্র চলছে। যশোরের লালদিঘিপাড়ের বিএনপি কার্যালয়ে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি পালন করে নেতাকর্মীরা। এতে বক্তারা বলেন, সরকার অন্যায়ভাবে বেগম খালেদা জিয়াকে আটকে রেখেছে। সাতক্ষীরায় গণ অনশন কর্মসূচিতে বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার দাবি জানান। জয়পুরহাটে দলের কার্যালয়ের সামনে গণ অনশন করে জেলা বিএনপি। কিশোরগঞ্জে রথখোলা ময়দানে কর্মসূচিতে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পাবনায় গণ অনশন কর্মসূচিতে বক্তারা প্রতিহিংসা ভুলে খালেদা জিয়াকে দ্রুত বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার দাবি জানান। ফরিদপুরে শহর ও কোতোয়ালি বিএনপির উদ্যোগে জনতা ব্যাংকের মোড়ে গণ অনশন কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ সহ অন্য নেতারা। কুড়িগ্রামে দলীয় কার্যালয়ে গণ অনশন কর্মসূচি পালন করে জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। হবিগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে অনশনে বক্তারা বলেন, মিথ্যা মামলায় সাজা দিয়ে খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। রাজবাড়ীতে গণ অনশন করে জেলা বিএনপি। দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে নেতাকর্মীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিদেশ থেকে চিকিৎসক এনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা করাতে চাইলে সরকার তাতে বাধা দেবে না, জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আখাউড়া একটি সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি কথা বলেন। চিকিৎসার জন্য বিদেশ থেকে তাদের ডাক্তার আনতে হবে, তারা বিদেশ থেকেও ডাক্তার আনতে পারে, যত বড় ডাক্তার তারা আনতে চায় তারা আনতে পারে, সেখানে সরকার কোনো বাধা দেবে। কিন্তু এটাও তাদের মনে রাখতে হবে যে দেশের আইনে যা আছে তার বাইরে গিয়ে সরকার কাজ করতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানবিকতা দৃষ্টান্ত হিসাবে আইনে যা করা সম্ভব তা কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য করা হয়েছে। ভুললে চলবে না, বাংলাদেশের আদালত দ্বারা তিনি সাজাপ্রাপ্ত। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, একটি গোষ্ঠী দেশে অস্থিতিশীলতা তৈরি করার ষড়যন্ত্র করছে। তাদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ২৬ নম্বর ওয়ার্ডের ১১টি ইউনিটের সম্মেলন অনুষ্ঠিত হয় রাজধানীর বিজ্ঞান কলেজে। এতে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশের উন্নয়ন আজ দৃশ্যমান। দেশের প্রতিটি ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নোবেল পুরস্কার পাওয়ার যোগ্যতা অর্জন করেছেন বলেও মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় তিনি আরও বলেন, দেশকে স্বপ্নের সোনার বাংলায় পরিণত করতে রাত দিন কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা। আগামী নির্বাচনে তার হাতকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। গণভবনে চলছে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের মুলতবি বৈঠক। এতে সভাপতিত্ব করছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 10:30টায় বৈঠকটি শুরু হয়। এতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরুল্লাহ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান সহ মনোনয়ন বোর্ডের অন্যান্য সদস্যরা উপস্থিত আছেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে আলোচনা হচ্ছে। চতুর্থ ধাপে দেশের 840টি ইউপিতে নির্বাচন হবে আগামী 23 ডিসেম্বর। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন নির্ধারণ করা হয়েছে আগামী 25 নভেম্বর। দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তের বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে রিভিউ আবেদন করবেন বলে জানিয়েছেন গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম। জানান, তিনি কোনো ভুল করেননি। এদিকে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, জাহাঙ্গীর আলমের মেয়র পদ থাকবে কিনা আইন দেখে পরবর্তীতে সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত বক্তব্য ছড়ানোর অভিযোগে শুক্রবার দল থেকে বহিষ্কার হন গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম। এ নিয়ে নিজের অবস্থান তুলে ধরতে শনিবার গাজীপুরের ছয়দানা এলাকায় নিজের বাসভবনে সংবাদ সম্মেলন করেন তিনি। জাহাঙ্গীর আলম দাবি করেন, ষড়যন্ত্রের অংশ হিসেবে তার বক্তব্য নিয়ে মিথ্যাচার করা হয়েছে। তাই দলীয় সিদ্ধান্তে পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রীর কাছে আবেদন করবেন তিনি। আমি কোনো অনিয়ম করি নাই, আমি কোনো পাপের সাথে জড়িত না। সেজন্য আমি আবার আপনাদের মাধ্যমে আকুল আবেদন করব, মাননীয় প্রধানমন্ত্রী, উনি মানবতার মা, উনি এখানে 17 কোটি মানুষের নীতি নির্ধারণ কাক হিসাবে কাজ করেন। আল্লাহর পরে উনি আমাদের মালিক, উনি যেন পুনরায় বিবেচনা করেন। আমার উপর একটা মিথ্যা ষড়যন্ত্র এবং গভীর ষড়যন্ত্র করেছে। যেই শব্দ দিলে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাওয়া যায় না, সে ধরনের একটি শব্দ দিয়ে আমাদের এই কাজকে এখানে ব্যাঘাত ঘটানোর জন্য চেষ্টা করেছে। এদিকে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, আইন পর্যবেক্ষণ করে গাজীপুরের মেয়রের ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেবেন। মেয়র জাহাঙ্গীরের ব্যাপারে দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই সিদ্ধান্ত আপনারা সবাই জানেন, আমরাও জানি। এখন মেয়র পদে থাকবে কি থাকবে না, এই বিষয়টা আইন পর্যবেক্ষণ না করে, আইন ভালোভাবে স্টাডি না করে আমার পক্ষে মন্তব্য করা সম্ভব না। মেয়র হিসাবে তার প্রতি কী ধরনের ব্যবস্থা নেওয়া যায় সেটা নিয়ে আমরা আইনগত দিকগুলো দেখে তারপরে বলা যাবে। এর আগে বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাপের খসড়া নিয়ে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে বক্তব্য দেন তাজুল ইসলাম। তিনি বলেন, সবাইকে সাথে নিয়ে ড্যাপ বাস্তবায়ন করা হবে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। প্রায় 20 মাস পর করোনায় মৃত্যুহীন আরেকটি দিন দেখল বাংলাদেশ। এর আগে গত বছরের এপ্রিলেও করোনায় কারো মৃত্যু হয়নি। সর্বশেষ হিসেবে একদিনে করোনায় নতুন শনাক্ত 178 আর সুস্থ হয়েছেন 190 জন। এতে আত্মতুষ্টিতে না ভুগে স্বাস্থ্যবিধিতে আরও আন্তরিক হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এদিকে টিকা দেওয়ার কারণে করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে দাবি স্বাস্থ্যমন্ত্রীর। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন 190 জন। এই নিয়ে মোট সুস্থ হলেন 15,38,006 জন। 14,891 জনের নমুনা টেস্টে শনাক্তের হার 1.18। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদারকি আর সাধারণ মানুষকে ভ্যাকসিন দেওয়ার কারণে করোনায় মৃত্যু ও শনাক্তের হার কমেছে। মানিকগঞ্জে এক অনুষ্ঠানে এই দাবি করলেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক। ভ্যাকসিন অনেকে পেয়েছে বিদায় আজকে মৃত্যুর হার কম আছে, নিয়ন্ত্রণ আছে করোনা, যার ফলে যে খেলাধুলাও আমরা চলে আসছি, যার ফলে আমাদের অর্থনীতি সচল আছে, যার ফলে স্কুল কলেজ খুলে দেওয়া হয়েছে, করোনা নিয়ন্ত্রণে আছে বিদায় দেশে বিদেশে যাওয়া আসা শুরু হয়েছে, গতি আসছে জীবনে, মানুষ মানুষকে আর এখন সেইভাবে ভয় করে না। যাদের দেওয়ার কথা ছিল আগে তারা প্রায় পেয়ে গেছে। আমরা 9 কোটি ডোজ ভ্যাকসিন আমরা দিয়ে ফেলেছি।
একদিনে মৃত্যুশূন্যতায় তুষ্টির কিছু নেই এমন প্রতিক্রিয়া স্বাস্থ্য ও চিকিৎসা বিশেষজ্ঞদের। তাদের শঙ্কা, স্বাস্থ্যবিধি না মানলে ফের বাড়তে পারে সংক্রমণ। বাংলাদেশে করোনায় আক্রান্তের সংখ্যা ক্রমশ কমছে, মৃতের সংখ্যাও কমছে এবং কমে সেটি আজকে শূন্যে এসেছে। এটি একটি নিঃসন্দেহে স্বস্তিদায়ক অবস্থা এবং একটি অর্জন। তবে এই স্বস্তিদায়ক অবস্থাই কিন্তু শেষ কথা নয়। স্বস্তির সাথে অবশ্যই সতর্কতাকে জারি রাখতে হবে, কারণ ইউরোপের অনেক দেশে সংক্রমণ বাড়ছে, এশিয়ারও কোনো দেশে করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে। এমত অবস্থায় যদি আমরা মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানাতে ঢিল দেই এবং টিকা গ্রহণে যদি গড়িমসি করি, তাহলে কিন্তু আমাদের দেশে আবার সংক্রমণ বেড়ে যেতে পারে। দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ, আর প্রথম একজনের মৃত্যু হয় ১০ দিন পর ১৮ মার্চ। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, সীমান্তে হত্যাকাণ্ড বাংলাদেশের জন্য দুঃখজনক ও ভারতের জন্য লজ্জার। সিলেট মহানগর আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটি নেতাদের নিয়ে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত হত্যা বন্ধে দুদেশের সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা ও বৈঠকের পরও হত্যাকাণ্ড ঘটছে, এটা খুবই দুঃখজনক। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘে এ বিষয়ে এরই মধ্যে রেজুলেশন পাশ হয়েছে, এতে মিয়ানমারের উপর চাপ বাড়বে। কনসেনসাস আপনার রেজলিউশন আমাদের পাশ হয়েছে, এটা এর ফলে আমরা বিশ্বাস করি যে মায়ানমারের উপর আরও চাপ পড়বে। ভারত সরকার এবং বাংলাদেশ সরকার উভয় সরকার একটি লোকও বর্ডারে মারা যাক সেটা আমরা কেউ চাই না। বিভিন্ন পর্যায়ে, মন্ত্রী পর্যায়ে কিংবা আমাদের এই বিজিবি এদের পর্যায়ে আলাপ হয়েছে যে কেউই যাতে না মরে, এবং বলা হয়েছে যে আপনার লিথাল ওয়েপন ব্যবহার হবে না। এত সব হওয়ার পরেও দুর্ঘটনা হয়। গণপরিবহনের শিক্ষার্থীদের হাফ পাসের দাবিতে শনিবারও রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বুধবারের মধ্যে ছাত্রদের হাফ পাস নিশ্চিত করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিকে বিক্ষোভের ফলে বিভিন্ন সড়কে তৈরি হয় দীর্ঘ যানজট। বাসে হাফ ভাড়া কার্যকরের দাবিতে বেলা 12টার দিকে ফার্মগেট ও সায়েন্স ল্যাবরেটরি মোড় এলাকায় সড়ক অবরোধ করে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এ সময় গাড়ি ভাঙচুর হয়। ফার্মগেটের সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা অর্ধেক ভাড়া আদায় নিয়ে বিভিন্ন বাসের স্টাফদের সাথে বাদানুবাদে জড়িয়ে পড়ে। তাদের অভিযোগ, হাফ ভাড়া নিয়ে প্রায়ই বাসের কর্মীরা শিক্ষার্থীদের সাথে অশোভন আচরণ করে। বুধবারের মধ্যে দাবি মেনে নেওয়ার সময় বেঁধে দেয় শিক্ষার্থীরা। বিভিন্ন বাসের চেকারদের দ্বারা প্রতিনিয়ত হয়রানির শিকার হয়, মাঝে মধ্যে এমনভাবে আচরণ করে তারা গালি গালায়, তারপর এমনকি বাস থেকে নামিয়েও দেয় ধাক্কা দিয়ে। সকল বাসের গ্লাসেতে লিখে দিয়েছি যে আমরা হাফ পাস চাই। আমাদের 3 দিনের ভিতরে যদি সবকিছু না জানানো হয় আমরা আবার রাজপথে নেমে পড়বো। কেমন জারি করতে হবে, এমনি আশ্বাস দিতে লাভ নেই। এটা আমাদের আবদার নেই, এটা আমাদের অধিকার, এটা আমাদের প্রাপ্য। যথাযথ আইন পাস করে আমাদের অধিকার নিশ্চিত করতে হবে, না হলে পুনরায় 24 তারিখে আমরা রাজপথ গরম করবো ইনশাআল্লাহ। বাসের মধ্যে সপ্তাহে 7 দিন হাফ পাস চালু রাখতে হবে। ছাত্রদের বিক্ষোভে বিভিন্ন সড়কে যানজট তৈরি হলে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। 40 মিনিট ধরে বসে রয়েছে এক জায়গাতে, জামে পড়ে আছি প্রায় ঘন্টা খানিক হলো। যা তো দরকার জরুরি, এখন তো এই রাস্তার এই অবস্থা তো হাঁটা চড়ার উপায় নেই। হাফ ভাড়াকে কেন্দ্র করে গেল বৃহস্পতিবারও ঢাকা কলেজ ও সায়েন্স ল্যাবরেটরি মোড়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানো সহ শিক্ষার গুণগত মান বাড়াতে কাজ করছে সরকার। কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। শনিবার সকালে রংপুর সার্কিট হাউসে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, করোনা দুর্যোগের পর প্রতিষ্ঠানগুলোতে এখনও শিক্ষার্থীদের উপস্থিতি কম। অভিভাবকরা তাদের সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে শঙ্কিত। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় কর্মোপযোগী শিক্ষা মাধ্যমে কর্মজীবনে ঢোকার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। পরে মন্ত্রী এক সেমিনারে অংশ নেন। আমরা কি করে প্রস্তুত করতে পারি আমাদের শিক্ষার্থীদেরকে। জাতীয় বিশ্ববিদ্যালয়, আমাদের বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের সিংহভাগ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে পড়ে। কাজেই তাদেরকে কি করে আমরা অনেক বেশি কর্ম উপযোগী শিক্ষা সেটি কি করে দিয়ে তাদেরকে
কর্মজীবনে প্রবেশের জন্য অনেক বেশি তৈরি করে দিতে পারি, সে লক্ষ্যে আমরা কাজ করছি। শিল্প কারখানার উৎপাদন খরচ বৃদ্ধি এবং মূল্যস্ফীতি বিবেচনায় ডিজেলের দাম কমানোর বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানিয়েছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। যুক্তরাজ্য, স্কটল্যান্ড ও বেলজিয়াম সফর বিষয়ে দুপুরে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান বিজিএমইএর সভাপতি ফারুক হাসান। তিনি জানান, সাম্প্রতিক সফরে বাংলাদেশে প্রতিষ্ঠিত সর্বোচ্চ সংখ্যক পরিবেশ বান্ধব গ্রিন ফ্যাক্টরির অগ্রগতি জানিয়ে বায়ারদের কাছে পোশাকের ন্যায্য মূল্য নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে। তিনি জানান, সফরে ইন্টারন্যাশনাল অ্যাপারেল ফেডারেশনের বোর্ড সভায় অংশগ্রহণ এবং প্রাইমার্কের সাথে সমঝোতা স্মারক সই হয়েছে। ব্রিটিশ ব্র্যান্ড এবং ইউরোপের নীতি নির্ধারণী মহলের সাথে যে আলোচনা হয়েছে তার সুফল শিগগিরই পাওয়া যাবে এমন আশা তার। এক প্রশ্নের জবাবে তিনি জানান, 1 বছরে সুতার দাম 60% বেড়েছে, বিদ্যুতের দামও বেড়েছে 13%। এখন ডিজেলের দর বৃদ্ধিতে উৎপাদন খরচও 5% বেড়ে যাবে। কারণে একদিকে যখন আমাদের ট্রান্সপোর্টেশন কস্ট বাড়ছে, আরেকদিকে আমাদের যে জেনারেটর চালাতে যে কস্ট বাড়ছে, আমরা আবারও রিকোয়েস্ট করছি গভর্নমেন্টকে যে আমরা এই প্রাইসের ব্যাপারে যেন ওনারা আবার একটা চিন্তা করেন, সদয় দৃষ্টি দিয়ে আমাদেরকে এই প্রাইসের ব্যাপারে যেন এটাতে ইনফ্লেশন বেড়ে যাবে, এটাতে জিনিসপত্রের দাম বাড়ার সুযোগ আছে। তো সেই কারণে যে কতটা কি করতে পারে এটা আমরা আবারও অনুরোধ করছি। যশোরের শাসায় বাগাজরা ইউনিয়নের নির্বাচনী সহিংসতায় আহত মোস্তাফিজুর রহমান ধাবক ভোরে মারা গেছেন। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন তিনি। বাগাজরা ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আব্দুল খালেকের সমর্থক খতিবের বাবা ছিলেন তিনি। পুলিশ জানায়, গত 16 নভেম্বর রাতে নৌকার চেয়ারম্যান প্রার্থী ইলিয়াস কবির বকুলের সমর্থকদের হামলার শিকার হন মোস্তাফিজুর রহমান ধাবক। তার মৃত্যুর খবরে বাগাছড়া এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বাগাছড়া বাজারে জড়ো হয়ে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয় বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আব্দুল খালেকের সমর্থকরা। এ সময় নৌকার অফিস ভাঙচুর করে বিক্ষোভ করে তারা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম বলেছেন, আগামী 28 নভেম্বর সোনারগাঁও নির্বাচন শুধু অবাধ ও সুষ্ঠু হবে না, এই নির্বাচন ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার 8 ইউনিয়ন পরিষদের নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে সব প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। সকালে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তান বিল্লাহ, জেলা পুলিশ সুপার জায়দুল আলম, ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার, জেলা নির্বাচন কর্মকর্তা মতিউর রহমান এবং জেলা ও সোনারগাঁও উপজেলা নির্বাচন কর্মকর্তা ইউসুফুর রহমান। চট্টগ্রামের 5 লাইশের মির্জার পুলে যুবককে কুপিয়ে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, বুধবার বিকেলের ওই হামলার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় শনিবার। আহত আরিফ হোসেন ঝুট ব্যবসায়ী। তার কাছ থেকে 50,000 টাকা চাঁদা দাবি করে সন্ত্রাসী ওয়াহিদুল আলম। চাঁদা না দেয়ায় আরিফকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় সন্ত্রাসী ওয়াহিদুল। পরে বুধবার রাতে 5 লাইশ থানায় 10 জনের বিরুদ্ধে মামলা করেন ভাই কামাল হোসেন। ওদিনই সন্ত্রাসী ওয়াহিদুল ও তার সহযোগীকে গ্রেফতার করা হয়। এদিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত আরিফকে। সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো আর একবার জানিয়ে। বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে বিএনপির গণ অনশন, বিভিন্ন স্থানে পুলিশের বাধা, সোমবার সারা দেশে সমাবেশ, দাবি আদায়ে কঠোর অবরোধের হুঁশিয়ারি ফখরুলের। বিদেশি ডাক্তার এনে খালেদা জিয়ার চিকিৎসায় বাধা দেবে না সরকার, বলেছেন আইনমন্ত্রী। ষড়যন্ত্র মোকাবেলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রীর কাছে রিভিউ আবেদন করবেন গাজীপুরের মেয়র, তার মেয়র পদ থাকবে কিনা আইন দেখে পদক্ষেপ নেওয়া হবে, জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী। দীর্ঘ 19 মাস পর করোনায় মৃত্যুহীন একটি দিন, টিকার সুফল, বললেন স্বাস্থ্যমন্ত্রী। এ ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।